আজকে রিয়ার 1টা পর্যন্ত ক্লাস ছিল, তারপর 1:30 থেকে 2:30 পর্যন্ত ও একটা ম্যাডামের কাছে পড়ে। হোস্টেলে ফিরতে ফিরতে ওর 3টা বেজে গেল। উফ, অনেক দেরি হয়ে গেল। খাওয়ার সময়টুকুও পাবো বলে মনে হয় না। যাই, গোসলটা তাড়াতাড়ি শেষ করে নিই। 4টায় ট্রেন, তাড়াতাড়ি বের না হলে আবার ট্রেন ধরতে পারবো না। রিয়া 16 বছরের কিশোরী, ক্লাস 10-এ পড়ে। ঢাকার একটা নামি দামি স্কুলে পড়াশোনা করে সে। ক্লাস 8 পর্যন্ত গ্রামের সাধারণ একটা স্কুলেই পড়েছে ও। ক্লাস 9 থেকে ঢাকায় ও একাই থাকে। যদিও ঢাকায় ওর এক খালা থাকে, কিন্তু কারোর বাসায় বেশি দিন থাকবে এই জিনিসটা ওর খুব একটা ভালো লাগে না, তাই হোস্টেলেই থাকে। প্রথম একা একা থাকা এবং চলাফেরা করতে খুব সমস্যা হতো ওর, বেশ ভয়ও পেত। ওর মাও ওর সাথে এসে থাকতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থ বাবাকে ফেলে মা তার কাছে এসে থাকবে এটা ঠিক মানতে পারে না রিয়া। আজকালও আর ভয়ও পায় না। ঢাকায় আসার পর এই 1 বছরের মধ্যে অনেকবারই গিয়েছে ও গ্রামে। 2-3 দিনের ছুটি পেলেই গ্রামে ছুটে যায়। ওর মনটা যেন সব সময় গ্রামের সেই রাস্তা, ক্ষেত, খেলার মাঠেই পড়ে থাকে। এবার পরীক্ষা শেষে বেশ বড় একটা ছুটি পেয়েছে ও। ছুটি পেয়ে সেদিনই রওনা দিচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে। ওর গ্রামের বাড়ি রাজশাহীর দেওপাড়াতে। ওখানেই ওর মা বাবা থাকে, আর ও হচ্ছে ওর মা বাবার একমাত্র সন্তান। তাই মা বাবা ওর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি। রিয়ার অনেক ইচ্ছা ছিল ঢাকার বড় একটা স্কুলে পড়বে। মা বাবা ওর সেই ইচ্ছাটাও পূরণ করেছেন, কিন্তু সবাই মিলে যে ঢাকা এসে থাকবে তা তাদের পক্ষে সম্ভব হয়নি। এত খরচ সামলানোর মতো আয় ওর বাবার নেই। নিতান্ত এক কৃষক তার বাবা। তার মধ্যে বছর 2 ধরে ওর বাবাও অনেক অসুস্থ, একবার স্ট্রোকও করেছেন, কাজও সেভাবে করতে পারেন না। তাই মা বাবাকে ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতে একাই ও ঢাকায় চলে আসলো। ছুটতে ছুটতে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শেষ ট্রেনে উঠল। যাক বাবা, ট্রেন তো ধরতে পারলাম। ইস, মাকে অনেক মিস করছি। মায়ের হাতের মাংসের কষাটা কতদিন খাই না। হোস্টেলের মাংসের কষাগুলো দেখলে মনে হয় 1 গ্লাস পানির মধ্যে মুরগিগুলো হাঁটাহাঁটি করছে। উফ, টিকিটটাই আবার কোথায় গেল? এই তো, তাড়াহুড়োর মধ্যে টিকিট আনতে ভুলে গেলে এখন এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকতো না আমার। যাই, সিটে বসে মাকে কল দিয়ে জানিয়ে দিই যে ট্রেনে উঠে গিয়েছে। রিয়া ওর মাকে কল দিয়ে জানিয়ে দিল যে ওর নিরাপদেই ট্রেনে উঠেছে। তারা কেউ যেন টেনশন না করে। 6 ঘন্টার জার্নি, পুরো সময়টা বই নিয়ে দিব্যি কাটিয়ে দেয়া যায়। কিন্তু আজকে কেন যেন কিছুতে ওর মন বসছে না। মনটা কেমন যেন করছে। আশেপাশে অনেক মানুষ, ছুটি শুরু, তাই সবাই নিজ নিজ বাড়ি যাওয়ার তারা। তবু কেমন যেন অস্বস্তি লাগছে। এই অস্বস্তিকে আর জায়গা দিল না মনে। চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করল। সারাদিনের ক্লান্তি উত্তেজনায় বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। রাত 10টায় রাজশাহী পৌঁছল, কিন্তু দেওপাড়া পৌঁছতে আরও কিছুটা সময় লাগবে, যেহেতু রাজশাহী স্টেশন থেকে এলাকাটি প্রায় 20 কিলোমিটার দূরে। তাড়াতাড়ি বাস স্টেশন যেতে হবে। এখনো হয়তো দেওপাড়ার শেষ বাসটা ছেড়ে যায়নি। তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে ও বাস স্টেশনে চলে গেল। রিক্সাওয়ালাকে বাস স্টেশনে যাওয়ার কথা বলতেই রিক্সাওয়ালা কেমন করে যেন তাকাচ্ছিল ওর দিকে। রিয়া সামান্য ভয় পেলেও নিজেকে সামলে নিল। 10:30টার দিকে বাস স্টেশনে পৌঁছালো। দেখল তখনও বাস আসেনি, এমনকি কোনো লোকজনও নেই আশেপাশে। এত মানুষ ঢাকা থেকে আসলো, কিন্তু কেউই ওর এলাকার ওইদিকে যাবে না। আশেপাশে কেউ নেইও যে তাকে জিজ্ঞেস করবে। দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল। একটু সামনে থেকে হেঁটে আসি, কোনো লোকজন থাকতেও পারে। অন্ধকারের মধ্যে ও একটা জঙ্গলের মতো জায়গায় ঢুকে পড়ল। তারপর খানিকটা হাঁটতে হাঁটতে ওর মনে হলো, এত কিছুর মধ্যে ভুলে গিয়েছিলাম যে শেষবার ভাত খেয়েছি সেই সকাল 7টায়। বেশ খিদে পেয়েছে। জায়গাটাও বেশ নির্জন, আশেপাশে একদমই মানুষ নেই, দোকানপাটও দেখা যাচ্ছে না। কোনো একটা খাবারের দোকান থাকলে খেয়ে নেওয়া যেত। কিছুক্ষণ হাঁটার পর রিয়া দূরে একটা দোকান দেখতে পেল। দোকান দেখার সাথে সাথেই সে উৎফুল্লিত হয়ে মনে মনে ভাবল, আরে ওই তো একটা দোকান, একজনকে ভেতরে দেখাও যাচ্ছে মনে হচ্ছে। যাই, কিছু একটা খেয়ে আসি। ছোট্ট একটা দোকান, সামনে একটা বসার জায়গা। দোকানটাতে একটা মহিলা বসে আছেন। তার বয়সটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ সে অন্যদিকে ঘুরে বসে আছে। চাচি, খাওয়ার কিছু হবে?
অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। রিয়া আবারও জিজ্ঞেস করল। মহিলা তখনও অন্যদিকেই ঘুরে আছে, কিন্তু একটা প্লেটে সে ভাত, ডাল আর ডিম ভাজা এগিয়ে দিল। রিয়া দেখে তো মহা খুশি। যদিও মহিলার ব্যবহারে কিছুটা অবাকই হয়েছে সে, কিন্তু ক্ষুধার জন্য এগুলো সে আর মাথায় আনল না। খেতে খেতে রিয়া জিজ্ঞেস করল, চাচি, বাস আসবে কখন বলতে পারেন? আসলে আমি ঢাকা থেকে আজই এসেছি, অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করেও বাস পেলাম না। মহিলা তবুও কিছু বলল না। রিয়া আবারও প্রশ্ন করল, এই দোকানটা কি আপনার? না, আসলে নির্জন জায়গায় তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। উপাস থেকে তখনও কোনো উত্তর না পেয়ে আর কিছু জিজ্ঞেস করার উৎসাহ আর পেল না। খাওয়া শেষ করে রিয়া মহিলাটিকে বলল, ধন্যবাদ চাচি, কত টাকা দিতে হবে? মহিলাটা তবুও ওর দিকে ঘুরল না, পেছন ঘুরেই বসে রইল। রিয়া তখন মনে মনে ভাবল, চাচি তো কোনো কথাই বলল না, দামটাও দেখি বলছে না, এ তো ভারী বিপদ হলো। রিয়া আবারও জিজ্ঞেস করল, কিন্তু মহিলাটা তবুও কিছুই বলল না। একটা কাগজ শুধু ওর দিকে বাড়িয়ে দিল। রিয়া দেখল কাঁচা হাতে খাবারের দামটা লেখা আছে সেখানে। রিয়া সে অনুযায়ী টাকাটা দিয়ে দিল, আর মনে মনে ভাবল, বাস যে কখন আসবে কিছুই বুঝতে পারছি না। এ মহিলা তো কিছুই বলছে না, এতবার জিজ্ঞেস করার পরেও কেউ আবার উত্তর না দেয় কিভাবে? হাজব তো। রিয়ার মনে হলো মহিলা যেন ওর মনের কথা শুনেই ওর দিকে ঘুরে তাকালো। মহিলার মুখে বয়সের ছাপ পড়ে গেছে, চোয়ালটাও খানিকটা নিচের দিকে ঝোলা। একটা রং ওঠা নীলচে শাড়ি পরেছে সে, শাড়ির বেশ কিছু জায়গায় তালি দেওয়া। চোখগুলো কিছুটা লাল আর কেমন যেন কোটরের ভিতরে ঢুকে গেছে, কেমন যেন প্রাণহীন তার চাহনি। দেখেই অস্বস্তি হয়। রিয়ার তখন ভয় ভয় লাগতে শুরু করল। ঠিক তখনই বাসের হর্নের আওয়াজ পেল সে। দোকানটার সামনেই বাসটা থেমেছে, মনে হচ্ছে যেন রিয়ার জন্যই থেমেছে। কিন্তু রিয়া এত কিছু ভাবার মতো অবস্থায় নেই। এক দৌড়ে সে বাসে উঠে পড়ল। পিছনে তাকিয়ে দেখল মহিলাটা তখনও প্রাণহীন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। রিয়া বাসে ওঠার সাথে সাথেই বাস ছেড়ে দিল। রিয়ার ধরে যেন এবার পানি আসলো। খেয়াল করল বাসে 10 থেকে 12 জনের মতো আছে। বেশ কিছু সিটই খালি পড়ে, অনেকেই তার পরিবার নিয়ে এসেছে। দেখে রিয়া মনে মনে ভাবল, এত কম মানুষ কেন আজ? এমনিতে তো বাসটা মানুষজন দিয়ে ভরে থাকে। শেষবার তো অনেকটা রাস্তা আমার দাঁড়িয়ে যেতে হয়েছিল, কিন্তু বাসের চালক কোথায়? না, ওই তো অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে, ওটাই হয়তো। রিয়া ভালো করে বাসটাকে লক্ষ্য করতেই খেয়াল করল যে বাসের একদম বেহাল অবস্থা। বাসের ভেতরে বেশ কয়েক জায়গায় পেইন্টের খোসা উঠে গেছে, জানালায়ও ফাটল। আবার বসার সিটগুলো কেমন যেন ছিন্ন ভিন্ন, মনে হচ্ছে যেন কোনো একটা ধ্বংসস্তূপ। বাস থেকে নেমে যাওয়ার জন্য মনটা টানছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। বাস তখন দ্রুত বেগে ছুটতে শুরু করেছে। তার বয়সী একটা মেয়েকে দেখল। মেয়েটা দাদুর সাথে এসেছে মনে হচ্ছে। রিয়া ওদের পাশের সিটে যেয়ে বসল। যাক, মনে হচ্ছে বেশ ভালো একটা বাসে উঠেছি। বাসের অবস্থা খুব একটা ভালো না হলেও বেশিরভাগই তাদের পরিবার নিয়ে উঠেছে মনে হচ্ছে। হয়তো অনেক আগের বাস, তাই এরকম বেহাল অবস্থা। মানুষজন কম বলেই হয়তো এই জায়গাটাতে থামিয়েছে আমাকে দেখে। আর পাশের ওই মেয়েটাও তো মনে হচ্ছে আমার বয়সী, একটু গল্পও করা যাবে। তবে এখন একটু আরাম করে ঘুমিয়ে নি। সারাদিন এত দৌড়াদৌড়ি গেল, কিন্তু 20 কিলোমিটার তো রাস্তা, যদি আমার বাড়ি ছেড়ে চলে যায়। এক কাজ করা যাক, পাশের ওই মেয়েটাকে বলে রাখি দেওপাড়া আসলে আমাকে যেন ডেকে দেয়। রিয়া মেয়েটার সিটের দিকে ঘুরল, কিন্তু এ কি, মেয়েটা কোথায় গেল? রিয়া পিছনে সামনে একটু উঁকি দিয়ে দেখল, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেল না। ও ভাবল হয়তো অন্য কোনো সিটে যেয়ে বসেছে। রিয়া মনে মনে ভাবল, কি ব্যাপার, মেয়েটাকে তো আশেপাশে কোথাও দেখছি না। ধুর, কোথায় ভাবলাম মেয়েটার সাথে একটু খাতির জমালে জার্নিটা ভালো কাটবে। যাক, দাদুকেই বরং বলে রাখি আমাকে ডেকে দেওয়ার জন্য। দাদু, আপনারা কোথায় যাচ্ছেন জানতে পারি? লোকটা রিয়ার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকালো, ঠিক সেই মহিলাটার মতো করে।
এই বাস কোথায় যাবে তুমি জানো না? কেন? এই বাস দেওয়াপাড়া যাবে না? হা হা হা, এই বাস যেখানে যাবে সেখানেই যাও। এই বাস সবাইকে তার গন্তব্যে পৌঁছে দেয়। উনার কথা রিয়া ঠিক বুঝতে পারল না, কেমন যেন রহস্যময় মনে হলো ওর কাছে। ও আবারও জিজ্ঞেস করল, দাদু, দেওয়াপাড়া যাবে না এই বাস? তখনই পিছন থেকে একটা থাবা যেন ওর ঘাড়ে পড়ল। ও ঘুরে তাকিয়ে দেখল মেয়েটা ওর পাশে বসে আছে। মেয়েটার হাতে একটা পুতুল। পুতুলের মুখটা মেয়েটার দিকে ঘুরানো, তাই পুতুলের মুখটা ঠিকমতো দেখতে পেল না ও। মেয়েটা এত জোরে ওর ঘাড়ে হাত রেখেছে যেন ওর মনে হচ্ছিল কোনো শক্ত লোহা ওর ঘাড়ে চেপে বসেছে। এই বয়সী একটা মেয়ের গায়ে এত জোর থাকতে পারে, এটা যেন কল্পনাও করা যায় না। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে রিয়া মেয়েটাকে জিজ্ঞাসা করল, তুমি তুমি এই সিটে কখন আসলে? আমি তো এখানেই ছিলাম, কিন্তু তুমি কখন? রিয়া কিছুই বুঝে উঠতে পারল না। ও মনে মনে ভাবল, মেয়েটার দৃষ্টিটা এমন কেন? আমার বয়সী কোনো মেয়ে এইভাবে তাকাতে পারে? আর ওর চেহারাটা এত ফ্যাকাশে কেন? মনে হচ্ছে শরীরে কোনো রক্ত নেই। এত বড় একটা মেয়ে পুতুল নিয়েই বা ঘুরছে কেন? এই যে, তুমি আমার দাদুকে এত বিরক্ত করো না। না, না মানে আমি তো বিরক্ত করছি না। আসলে আমি একা উঠেছি তো, এই রাতে বুঝতেও পারছিলাম না যে কোন বাসে উঠেছি। ও, তুমি জানো না তুমি কোথায় যেতে চাও? সে কি, জানবো না কেন? দেওয়াপাড়া যাচ্ছি আমি। তাহলে আর কথা বাড়াচ্ছ কেন? দাদু তো বলল এই বাস সবাইকে তার গন্তব্যে পৌঁছে দেয়। রিয়া বুঝতে পারল না মেয়েটা এমনভাবে কথা বলছে কেন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার বয়সী। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়তাম। ও মা, পড়তে মানে কি, এখন পড়ো না? রিয়ার কাছে মেয়েটাকে কেমন যেন অদ্ভুত লাগলো, তবুও সে কথা চালিয়ে গেল। ছোটবেলা থেকেই সে প্রচুর কথা বলে, যে কারোর সাথেই সে খুব সহজেই মিশে যেতে পারে। আমিও ক্লাস 10-এ পড়ি। আমার নাম রিয়া। তোমার নাম কি? মাহা। বাহ, বেশ সুন্দর নাম তো। আচ্ছা, কোথায় যাচ্ছ তুমি আর কোথায় থাকো? এত প্রশ্ন কেন করো তুমি? চুপচাপ বসে থাকতে পারো না? রিয়া বেশ অপমানিত বোধ করল, তাই চুপ হয়ে গেল। হঠাৎই বাসটা ব্রেক কষল আর মেয়েটার হাত থেকে পুতুলটা পড়ে গেল। রিয়ার হঠাৎ মনে হলো মেয়েটার হাতটা কেমন লম্বা হয়ে পুতুলটাকে নিচ থেকে উঠিয়ে আনল। রিয়া ভাবল হয়তো ওর চোখের ভুল। মেয়েটা এবার উঠে গিয়ে তার দাদুর পাশে বসল। রিয়া এই সুযোগে জানালার পাশে চলে আসলো। বাইরের টুপটাপ বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে শুনতে। ভাবল ভিডিও করবে, তাই ব্যাগ থেকে মোবাইলটা বের করল সে। মোবাইল বের করে স্ক্রিনটা চালু করার সাথে সাথেই রিয়া অবাক হয়ে গেল। এ কি, এখানে দেখি একদমই নেটওয়ার্ক নেই। মা দুটো কল দিয়েছিল দেখছি, এখন কলই বা কিভাবে দেই? চিন্তা করবে তো। দাদুকে কি জিজ্ঞেস করব তার ফোনে নেটওয়ার্ক আছে কিনা? চাই। দাদু, কিছু যদি মনে না করেন একটা কথা। লোকটা কোনো উত্তর দিল না, কিন্তু মেয়েটা নিজে থেকে আবার রিয়ার সাথে কথা বলল। কি হয়েছে? না মানে দাদুর ফোনে নেটওয়ার্ক আছে কিনা। আসলে মা আমাকে অনেকবার কল দিয়েছে, আমি টের পাইনি তখন। এখন দেখছি ফোনে নেটওয়ার্ক নেই। দাদুর ফোনটা যদি দেওয়া যেত তাহলে একটা কল করতাম আমার মাকে। দাদুর কাছে তো ফোন নেই, তাছাড়া এই রাস্তায় নেটওয়ার্ক থাকে না। এ কি, এই যুগে আবার ফোন নেই এমন হয় নাকি? যাই হোক, তোমার কাছেও নেই? না, নেই। আর দাদু এসব পছন্দ করে না। আমার বাবা মার কাছে ছিল। আচ্ছা, তুমি বারবার ছিল ছিল বলছো কেন? তোমার মা বাবা কোথায়? অনেক দূরে। মানে কোথায়? মাহা, তুই অনেক কথা বলছিস, চুপ কর।
এ আবার কেমন কথা? দাদু নাতনি একজনে দেখি ভদ্রতার ধার ধারে না। রিয়া আবার বাইরে তাকালো। রাতের অন্ধকার আর বৃষ্টির জন্য কোথায় যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছিল না। তবুও ওর মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করল। জানালার বাইরে ভিডিও করতে করতে ও যখন ক্যামেরা ঘুরিয়ে বাসের ভিতরের দিকে তাক করল, তখন সাথে সাথেই মোবাইলের স্ক্রিনটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। সেটা দেখে রিয়া চমকে উঠল। সে মনে মনে ভাবল, এ কি, মোবাইলটার আবার কি হলো? এতক্ষণ তো ঠিক মতো ভিডিও হচ্ছিল, ভেতরে তো আলোও আছে, তাহলে এরকম অন্ধকার হয়ে গেল কেন স্ক্রিনটা? ও আবার ক্যামেরাটা বাইরের দিকে ঘোরালো। এ কি, আবার দেখি ভিডিও হচ্ছে। এ আবার কেমন ব্যাপার? মোবাইলটা মনে হয় নষ্ট হয়ে গেল। এবার ঢাকা যেয়ে টিউশনের কিছু টাকা জমিয়ে এটাকে ঠিক করতে হবে। কেমন যেন মনটা কুকাইছে ওর। রিয়া সিট থেকে উঠে গিয়ে ড্রাইভারের সিটের কাছে গেল। সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ড্রাইভার আঙ্কেল, এই বাসটা কোথায় যাচ্ছে? ড্রাইভার কিন্তু কোনো কথাই বলল না, চুপ করে থাকল। রিয়া আবার জিজ্ঞেস করল। ড্রাইভার এবার ওর দিকে ঘুরে তাকালো। ও দেখল ড্রাইভারের মুখে বয়সের ছাপ পড়ে গেছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। চোখের রং টকটকে লাল, মুখে অনেকগুলো কাটা দাগ। রিয়ার কেন যেন খুব অস্বস্তি হলো লোকটাকে দেখে। ও আর জবাবের অপেক্ষা করল না, চলে আসলো ওর নিজের সিটে। সিটে বসে ও মনে মনে ভাবল, এই বাসের সবাই যেন কেমন কেমন যেন রোবটের মতো, সবার মুখে কেমন কাটা দাগ। আচ্ছা, কোথায় যাচ্ছে এরা? আর বাসটাই বা কোথায় আছে এখন? অনেকক্ষণ তো হয়ে গেল, এতক্ষণ তো কাছাকাছি চলে আসার কথা। এখানে কি কোনো কন্ডাক্টর নেই নাকি? কোনো যাত্রী কোনো কথা বলছে না কেন? মাহাকে জিজ্ঞেস করে দেখি, কিন্তু ও কি উত্তর দেবে? যেরকম মেজাজ দেখায় হঠাৎ করে, তাও জিজ্ঞেস করে দেখি। অন্য কাউকে যে জিজ্ঞেস করবো তারও তো উপায় নেই, সবাই কেমন করে যেন তাকিয়ে থাকে। মাহা, এই বাসটা এখন কোথায় আছে তুমি জানো? তাকিয়ে দেখল মাহা ঘুমিয়ে পড়েছে। মেয়েটা দেখি ঘুমিয়ে পড়েছে, দাদুও দেখছি ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে বারবারই মেয়েটার ঘাড় সিট থেকে সরে যাচ্ছিল। রিয়া সেটা খেয়াল করল। মেয়েটা বারবারই পড়ে যাচ্ছে, না শেষে ঘাড় ব্যথা হয়ে যাবে, ওকে বরং ঠিক করে দিই। এই ভেবে রিয়া মেয়েটার ঘাড় সোজা করে দিতে গেল। এ কি, মেয়েটার গলার দিকটি এরকম অস্বাভাবিকভাবে কাটা কেন? রিয়া ভয়ার্থভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে। হঠাৎই পাশে বসে থাকা দাদু জেগে উঠল। রিয়ার ভয় পাওয়া চোখ দেখে সে কিছু একটা আন্দাজ করল। এই মেয়ে, তুমি আমার নাতনির দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? না না, আসলে। দাদু রিয়াকে কথা শেষ করতে দিল না। এক্ষুনি সরে যাও আমার কাছ থেকে। লোকটা কেমন করে যেন তাকিয়ে বলল। রিয়া ওর সিটে যে বসে পড়ল। সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে ওর কাছে। বাসের ভিতরের পরিবেশটা কেমন যেন গুমোট, তার মধ্যেও কেমন একটা ঘুমের পরিবেশ। এরপর চোখ আর খুলে রাখতে পারল না রিয়া, অঘরে ঘুমিয়ে পড়ল। হঠাৎই রিয়ার ঘুম ভেঙে গেলে ও দেখল ওর কোলে মাহার সেই পুতুলটা। ও ভয় পেয়ে লাফ দিয়ে উঠল। দেখল পুতুলটা ওর দিকে তাকিয়ে হাসছে। ও ভাবল ঘুমের চোখে হয়তো এমনটা দেখছে, কিন্তু না, পুতুলটা সত্যি হাসছে। আর তারপর যেটা হলো সেটা দেখে ও নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারল না। পুতুলটা কথা বলে উঠল, চলে যাও এখান থেকে, এখানে অনেক বিপদ। রিয়া তো চিৎকার করে উঠল। ওর চিৎকারে মাহা ঘুম থেকে উঠে পড়ল। ও চোখের নিমেষে কাছে এসে এক ঝটকায় পুতুলটা নিয়ে নিল। আমার পুতুলে কেন হাত দিয়েছো তুমি? ও ওটা তো কথা বলছে। মাহা অন্য মনস্ক হয়ে ওর পাশে বসে পড়ল। জানো, এটা আমার মা আমাকে আমার 8 বছরের জন্মদিনের দিন দিয়েছিল, কিন্তু পুতুলটা তো কথা বলছে। রিয়া এই একটা ব্যাপার ছাড়া আর কিছুই যেন ভাবতে পারছে না। জানো, আমার মা
আমার কাছে আর আসবে না। আমাকে সারা জীবন এখানেই থেকে যেতে হবে। মানে? তোমার বড় বেশি কৌতূহল বাছা। মাহা, তুমি এখানে চলে আসো তো। দাদু, আমি এখানেই বসছি, কোনো সমস্যা নেই। সমস্যা তো আমার হচ্ছে এখন। এই কথা বলা পুতুলের পাশে কিভাবে আমি থাকবো? মাহা, আমি একটু উঠে পেছনে যাব, তুমি তোমার দাদুর পাশে বসতে পারো। কেন পেছনে কেন যাবে? রিয়ার উত্তর দেওয়ার ইচ্ছে একেবারেই নেই। আর ভয়ে ও আর এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। কি ব্যাপার, বললে না যে? তোমরা তো বলতে পারবে না বাসটা কোথায় যাচ্ছে, তাই পেছনে অন্য কাউকে জিজ্ঞেস করব। এবার মাহাকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রিয়া পেছনে চলে গেল। তুমি যাকেই জিজ্ঞাসা করো, কোনো লাভ হবে না। রিয়ার ইচ্ছা করলো মেয়েটার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে, কিন্তু নিজের ইচ্ছাকে দমন করে ও অন্য কাউকে জিজ্ঞেস করতে গেল। আঙ্কেল, এই বাসটা কোথায় যাবে? কিন্তু কোনো উত্তর পেল না। ও দেখল সবাই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সবার চোখগুলো কোটরের ভিতরে ঢোকানো আর টকটকে লাল। হঠাৎই ওর মাহার দিকে চোখ গেল। এ কি, ওর সামনে ঘুরে আছে, কিন্তু ওর মাথা এভাবে ঘুরছে কেন? এ কি, দাদুর চোখ কোথায়? চোখের জায়গাটা তো খালি। ও দেখলো দাদুর চোখ দুটো নিচে পড়ে বনমন করে ঘুরছে। এদিকে বাসটাও প্রচন্ড ঝাঁকুনি খাচ্ছে। রিয়া পেছনে ঘুরে অন্য যাত্রীদের দিকে তাকালো। এ কি, ওদের সবার মাথা ওদের হাতে। কি কি দেখছি এগুলো আমি? এক দৌড়ে ও ড্রাইভারের সিটের দিকে গেল। আঙ্কেল, প্লিজ আপনি গাড়িটা থামান, আমি নামবো। এই গাড়ি এখানে থামবে না। কেন থামবে না? আপনি এখন থামান গাড়ি, আমি নামবো। নিজের ভালো চাইলে চুপচাপ নিজের সিটে যেয়ে বসো। আমরা তোমার জায়গায় তোমারে নিয়ে যাচ্ছি। রিয়া বুঝতে পারল এদের বলে কোনো লাভ হবে না। ও দৌড়ে ওর ব্যাগের কাছে চলে আসলো। এক্ষুনি কাউকে কল দিয়ে আসতে বলতে হবে। এরা কে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু এগুলো স্বাভাবিক ঘটনা না। ও সিটের কাছে আসতেই মাহা ওর হাত ধরে ফেলল। রিয়া হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ছাড়ো আমাকে, আমাকে কেন ধরে রেখেছো? আমি এই বাস থাকবো না। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার এখানে খুব একা লাগে। রিয়া চিৎকার করতে থাকলো আর নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। এদিকে ও দেখল পুতুলটা হেঁটে হেঁটে ওর কাছে আসছে। ও ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এগুলো আর সহ্য করতে পারছিল না রিয়া। পুতুলটা ওর কানের কাছে এসে জোরে জোরে হাসছে আর বলছে, চলে যাও। ও দেখতে পেল পেছনের যাত্রীগুলো হঠাৎই উঠে দাঁড়ালো আর কেমন অদ্ভুত অঙ্গভঙ্গি করা শুরু করে দিল। আর তখনই বাসটা থেমে গেল। রিয়া তখন মনে মনে ভাবল, এবার শুধু মাহার হাতটা ছেড়ে দৌড়ে বের হতে হবে। কিন্তু মাহা আরো জোরে ওর হাতটা ধরে ওকে হিড় হিড় করে টেনে জানালার কাছে নিয়ে আসলো। মাহা, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি মার কাছে যাব, প্লিজ আমাকে যেতে দাও। জানো, আমারও খুব মায়ের কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু আমি যেতে পারি না। তাতে তো আমার কোনো দোষ নেই বলো। কিন্তু তুমি যদি তোমার মায়ের কাছে যাও তাহলে আমার খুব কষ্ট হবে। রিয়া চিৎকার করে বলে উঠল, এই বাসে সবার কি হয়েছে? আমাকে কেন নামতে দিচ্ছ না তোমরা? তুমি শুনবে? কি হয়েছে বলুন,
আমার সাথে আপনারা সবাই এমন কেন করছেন? আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। 1 মাস আগে আমাদের পরিবারও আমাদের জন্য অপেক্ষা করছিল। আমার নাতনির স্কুল ছুটি হওয়াতে আমি আর আমার নাতনি গ্রামে ঘুরতে যাচ্ছিলাম। আমরা ট্রেন থেকে নেমে একটা রেস্তোরাঁয় রাতে খাবার খাচ্ছিলাম। কোনো বাস দেখছিলাম না আশেপাশে। তখন একজন ওয়েটার আমাদেরকে এই বাসের খবর দেয়। আমরা এই বাসে উঠে যাই। তখন আর কোনো বাসই আমাদের এলাকায় যায়নি। আমরা খেয়াল করলাম যে বাসের সব যাত্রীরা যেন কেমন অদ্ভুত, সবাই যেন প্রাণহীন। এমনকি ড্রাইভারও আমাদের কথার উত্তর দিচ্ছিল না। আমরা প্রথম দিকে খুব একটা পাত্তা দেইনি। অনেকক্ষণ যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম বাসটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা আমাদের পরিচিত না। তাই আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কিন্তু ড্রাইভার সেদিনও আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। এমনকি আমরা নেমে যেতে চাচ্ছিলাম, কিন্তু ওরা আমাদের আটকে রাখলো। আমরা হঠাৎই দেখলাম আস্তে আস্তে ওদের সবার মাথা আর ঘাড় আলাদা হয়ে যাচ্ছে। কেউ কেউ ওদের চোখ দিয়ে বল খেলছে। এক ভয়ানক দৃশ্য ছিল আমাদের জন্য। সবাই মিলে এই জায়গাটাতে আমাদের নিয়ে আসলো। কেন? বলতে বলতে ও দেখল ড্রাইভার গাড়িটার স্টিয়ারিং ছেড়ে চলে এসেছে। গত 2 মাস আগে এই রাস্তায় 10 জন লোক নিয়ে আমি বাস চালাইতেছিলাম। তো আমি একটু মাতালা ছিলাম। এই গাড়ির ব্রেকটা ঠিক মতো দিতে পারি নাই। তারপর আর কি, বললাম যে এক হাতে নগদে সবটি শেষ। তখন বাজে ঠিক রাত 12টা। রিয়া ভয়ে আরো কাঁদতে লাগলো। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আর কখনো এখানে আসবো না। আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি সেদিনই বুঝছি এই বাসে উঠলে আর কেউ বাড়ির যাইতে পারে না। হঠাৎ করে রিয়া দেখল সব যাত্রী নেমে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, আর বাসটাও একটা ঝাঁকুনি দিয়ে একেবারে থেমে গেল। এবার বাসটা থামতেই বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসা শুরু করল। রিয়ার মনে হচ্ছিল বাসের জানালায় কেউ টোকা দিচ্ছে আর রিয়ার নাম ধরে ডাকছে। কিন্তু সবাইকে নেমে যেতে দেখে রিয়ার বুকের মধ্যে একটা সাহস আসলো। ভাবল এবারের মতো হয়তো বেঁচে যাবে। আর তখনই শুনতে পেল সে মাহার চিৎকার। চলে এসেছি আমরা। দাদু দেখো, বাইরে ওই পাথরগুলোর মধ্যে আমার আর তোমার নাম লেখা, ঠিক সেদিন যেরকম দেখেছিলাম। রিয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল একটা গোরস্থানের মধ্যে গাড়িটি এসে থেমেছে। সেখানে অনেকগুলো সমাধি, আর তার মধ্যে একটিতে লেখা মাহা, মৃত্যু 28 আগস্ট 2023। আশেপাশে আরও অনেক সমাধি, সেই সবগুলোতেই মৃত্যুর তারিখ দেওয়া 28 জুলাই 2023। শুধু একটাতে এসে চোখ আটকে গেল রিয়ার। সমাধিতে লেখা নামটা দেখেই তার নিঃশ্বাস গলায় আটকে গেল। সেখানে লেখা রয়েছে তারই নাম, রিয়া। মৃত্যু 28 সেপ্টেম্বর 2023। মাহা ঘড়ি দেখল। ঘড়িতে তখন রাত 12টা। ঘড়ির দিক থেকে চোখ ফেরানোর আগেই রিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন রিয়ার বাবা মা তার কোনো খোঁজ না পেয়ে পুলিশকে জানায়। ঘটনাস্থলে রিয়ার হাতের ঘড়ি পড়ে থাকতে দেখে তারা। রিয়াকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। ওই রাস্তায় ওর মা বাবা ওকে অনেক দিন ধরে খুঁজেছে। পুলিশও অনেক তদন্ত করেছে, কিন্তু রিয়াকে তারা কোথাও খুঁজে পায়নি। পরে জানা যায় যে 2 মাস আগে কিছু যাত্রী নিয়ে ঠিক 28 তারিখ রাত 12টার সময় এই জায়গায় একটা বাস অ্যাক্সিডেন্ট করেছিল। বাসটা খাদে পড়ে গিয়েছিল, কিন্তু সেই বাসের কোনো যাত্রীকেই বাঁচানো সম্ভব হয়নি। যদি সময় মতো তাদেরকে উদ্ধার করা হতো তাহলে হয়তো তারা জীবিত থাকত আজ। বাসটির এমন অবস্থা হয়েছিল যেন সেটা একটা ধ্বংসস্তূপ। তারপর 1 মাস পরেই ঢাকা থেকে আসা 2 জন এখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। তাদেরকেও কোথাওই খুঁজে পাওয়া যায়নি। আর সেই 2 জন ছিল মাহা আর তার দাদু। এরপর থেকেই এই রাস্তা দিয়ে আসতে সবাই ভয় পেত। বিশেষ করে 28 তারিখ এই রাস্তা থেকে সবাই দূরে থাকত। কিন্তু তারপরও কোনো অভাগা 28 তারিখ এখানে এসে পড়লে এরকম ভয়ঙ্কর পরিণতি হতো তার।
চিরতরে সে হারিয়ে যেত। কেউ কেউ বিশ্বাস করে যে এই এলাকাটি পাপের শাস্তি, আবার অন্যরা মনে করে যে এটি একটি অভিশাপ যা কোনো দিনও মুছবে না। প্রিয় শ্রোতা, এরকমই সব নতুন নতুন ইন্টারেস্টিং গল্প সবার আগে পেতে এখনই আমাদের মাল্টিভার্স স্কেডিটেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।